৩৫ বছরের অপেক্ষার অবসান, রাকসু নির্বাচন ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের তোড়জোড়। আমরা চাই একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন। আমাদের নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের প্রভাব খাটিয়ে তারা বিশেষ সুবিধা নিয়ে দেবে সেই সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। আমন্ত্রণ নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তোড়জোড়, চলছে নানা প্রস্তুতি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংগঠনের আধিপত্য ধরে রাখতেই ৩৫ বছর ভোট হতে দেয়নি, ক্যাম্পাসে গড়ে ওঠেনি গণতান্ত্রিক চর্চা। আবরার শাহিদের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। বিরতিটা এত দীর্ঘ যে আগের জয়ী ভিপি ও জিএসদের নাম ভুলে গেছেন সবাই। অনারবর্তীতে পড়েছে ধুলোর আস্তরণ। নানা সময়ে রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন হলেও মাথা ঘামায়নি প্রশাসন। কিন্তু ৫ আগস্টের পর উদ্যোগ নেন বর্তমান উপাচার্য। এরই মধ্যে তফসিল ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। বলছেন, রাকসু না থাকায় গত ৩ যুগে অন্যদের চেয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আমাদের যে নেতৃত্বগুলো ছিল তারা এখন জাতীয় পর্যায়ের নেতা। তো এই নেতা তৈরির জায়গাগুলোও কিন্তু রাকসুতে শত বছর পিছায় আমরা বলতে গেলে। ভোট কেন্দ্রগুলো আবাসিক হলগুলোর বদলে একাডেমিক ভবনগুলোতে হয়। এরপরে আমরা চাই একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন। কেউ কেউ মনে করছেন এই ভোট হবে জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি। আহ্বান জানান সব ছাত্র সংগঠনগুলোকে সহনশীল আচরণের। জাতীয় নির্বাচনের আগে যে একটা প্লেইং ফিল্ড যে হচ্ছে আপনার একটা পরিবেশ যে দরকার, সেটা আসলে ঘাটতিটা কোথায় আছে সেটাই সরকার এখান থেকে একটা লেসন নিতে পারবে। সব সংগঠনের সহযোগিতামূলক আচরণ থাকা প্রয়োজন, এটা আমাদের সংগঠনগুলোর কাছে প্রত্যাশা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা যে পক্ষপাত দুষ্ট কোনো আচরণ হবে না। শিক্ষকরাও বলছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের কাছে রূপকথার মতো। কেননা অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতেই নির্বাচন হতে দেয়া হয়নি এতদিন। ওই সময় রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা যখন ক্ষমতায় থাকেন বা ছিলেন, তারা হয়তো এটা আন্তরিকভাবে চান নাই, না চাওয়ার ফলে এটা ঘটেছে। যখনই আমাকে ভোটের প্রশ্ন আসবে, আমি মনে করি যে তখন শিক্ষার্থীরা অবশ্যই সচেতন হবে এবং তারা কোনো অনৈতিক কাজ করতে গেলে অবশ্যই সুন্দর একটা ভাবনা নিয়ে করবে যে না, আমাদেরকে এই কাজ করা যাবে না, জবাবদিহিতার জায়গাটা থাকবে। বিতর্ক এড়িয়ে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট উপহার দিতে সবার সহযোগিতা চান রাকসু নির্বাচনের সিইসি। রাকসু নির্বাচনে সম্পৃক্ত যত চেষ্টা করে তারা যদি আমাদের সহযোগিতা করে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমাদের নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের প্রভাব খাটিয়ে তারা বিশেষ সুবিধা নিয়ে দেবে সেই সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। 1954-55 শিক্ষাবর্ষে পাঠদান শুরুর পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে 1957 সালে রাসু নামে যাত্রা শুরু করে রাকসু। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী। ৫ আগস্ট জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এরই মধ্যে খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি ও হত্যাকাণ্ডের ঘটনার দায়ের করা একটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী সহ অভিযুক্ত করা হয়েছে 231 জনকে। জুলাই অভ্যুত্থান ঘিরে হতাহতের ঘটনায় চট্টগ্রামে দায়ের হওয়া 151টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার চার্জশিট দেওয়া হলো। অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ছোড়া 10টি গুলি লাগে দোকান কর্মচারী শহীদুল ইসলামের শরীরে। এই হত্যা মামলায় আগামী 25 আগস্ট অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদালতের শুনানির দিন ধার্য করে রয়েছে। 15 নম্বর মামলা
ভিকটিম শহীদুল ইসলাম মোহাম্মদ সারি ছিল। এই হত্যা মামলা আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেছি। তদন্ত শেষে 231 জন আসামির বিরুদ্ধে, এর মধ্যে সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, এমপি এবং কাউন্সিলর সহ যারা ঘটনাস্থলে জড়িত ছিল ওরা আছে, প্রত্যেককে নামে আমরা বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করেছি। আদালত পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করে যাবে। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। এই আন্দোলনের জীবন্ত প্রতীক অঙ্গ হারানো আহতরা, যাদের দুজন রংপুরের উমর ফারুক ও মমদেল। গুলির আঘাতে একজনের ছিন্ন ভিন্ন মূত্রথলি ও মলদার, আরেকজন হারিয়েছেন তার পা। অন্যদিকে আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন পঞ্চগড়ের আরেক স্বপ্নবাজ তরুণ সাগর। জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার আহতদের একজন রংপুরের ওমর ফারুক। গেল বছরের 18 জুলাই পুলিশের গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ফারুকের মূত্রথলি ও মলদার। এরপর থেকে তার জীবন হারিয়েছে স্বাভাবিকতা। চিকিৎসার খরচ জোগাতে ক্রমশ তার পরিবার হচ্ছে শূন্য। একইভাবে গেল বছরের 19 জুলাই পুলিশের গুলিতে মমদেলের বাম পায়ের রগ ক্ষতিগ্রস্ত হয়। জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় পুরো পা। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে পার করছেন অঙ্গহানির জীবন। 22 জুলাই থেকে 25 জুলাই ওনারাও পাটা টেকার জন্য অনেক কিছু করছিল। ওই 3 দিন 9টা ইঞ্জেকশন দিছিল আমাকে, যে ইনফেকশনটা যদি আমার শরীরের উপরে না আসে, পায়ে যদি থাকে, এরকম দেখার পর বলে যে না, তোমার পাটা কাটতে হবে, নাহলে তুমি বাঁচবা না। যখন রংপুর হিমাগারের দিকে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি গুলি খাই। গুলিটা আমার নাভির নিচ দিয়ে পিছন দিয়ে বাইরে হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি যে গুলিটা আমার বাইরে হয়ে গেছে। গুলি লাগার পরে আমি আমার এইখানে পেটে নাভির নিচে চাপ দিয়ে আমি রাস্তার ঢালুতে পড়ে যাই। পরে আমার ছাত্ররা তাৎক্ষণিকভাবে আমার সহযোগিতা করে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দেয়। জেলা প্রশাসক জানান, জেলার আহত 2 শতাধিক জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। এখন পর্যন্ত আমাদের কাছে যেভাবে ইন্ডিভিজুয়ালি যারা আবেদন করেছে, আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা আপনারা যে যারা গুরুতর আহত তাদের বিষয়ে আমরা যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে সেটার সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনেকের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং তারা সেখানে যে উপকৃত হয়েছে। এদিকে ভেঙে যাওয়া স্বপ্নে এখনও চোখের জল শুকায়নি পঞ্চগড়ের শহীদ সাগরের মা ও নানির। পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে নিঃস্ব প্রায় তারাও। যদিও জুলাইয়ের শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। একটা ছেলে আমার মাত্র, সবসময় খারাপ লাগে ছেলের জন্য, কান্না আসে একা একা। নানি তুই টাকার কেনে কষ্ট করছি, নানি তুই খাই না কেনে, নানি মোর কইবার মতো জন নাই, মোর মাথা ব্যথা হইলে জাদু দান। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিবার প্রতি 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন সময় তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছি এবং অনেক সময় তার চিকিৎসার জন্য, যাতায়াত করার জন্য, ওষুধ ক্রয় করার জন্য বিচ্ছিন্নভাবে আমরা আহতদেরকে এবং শহীদ পরিবারদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। এবং সরকারি পরিকল্পনা আছে যে যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমরা পত্র পেয়েছি, সরকার যিনি ভাবছেন। আর্থিক সচ্ছলতায় সরকারি টেকসই উদ্যোগের দাবি জুলাই অভ্যুত্থানের হতাহত পরিবারের। শারমিন মাহমুদ, চ্যানেল 24। জুলাই আন্দোলনে অংশ নেয়া সাহসী সব যোদ্ধার মায়েদের সম্মান জানাতে বিভিন্ন জেলায় সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়েছে। দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ হয়। জুলাই আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা ও তাদের মায়েরা স্মৃতিচারণ করেন। পরে হয় মাদার অব জুলাই সমাবেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়া নাটোর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জে হয় অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র। এ সময় জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যা ও নিপীড়নের বিচার দাবি জানান বক্তারা। সকলকে নিজের সন্তান মনে করেছে এবং সেইভাবেই রাস্তাঘাটে তাদের যে পর্যায় থেকে তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী পুরোটা ঢেলে দিয়েছেন। এমনকি যখন 5 আগস্টে ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে ঢাকার রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের দায়িত্ব এই ছেলেমেয়েরা পালন করেছে। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ।
দুর্নীতিবাজদের কিছু কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজশাহীতে তিনি আরও বলেন, ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসাও করছেন। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না, তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেলের অব্যবস্থাপনার নিরসন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করে সর্বস্তরের ছাত্র জনতা। অভিযোগ, মেডিকেলে সেবা পেতে পদে পদে হয়রানির শিকার হতে হয়। এছাড়া নানা অব্যবস্থাপনায় দুর্ভোগে পড়তে হয় রোগীদের। হুঁশিয়ারি দেওয়া হয়, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে এমন আন্দোলন চলবে। এই প্রতীকী মৃতদেহটির মতো মানুষের অবস্থা, চিকিৎসা খাতের অবস্থা এইরকমই। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক পাইনি। রাজপথে আছি মেডিকেল সংস্কারের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে উপরস্থ কারো কোনো আশ্বাস পাই নাই যে আমাদের যে স্বাস্থ্যক্ষেত্রের যে খাতগুলো আছে, যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান আদৌ হবে কিনা। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে এবং সরাসরি সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এদিকে কদিনের টানা বৃষ্টিতে ঝিনাইদহ পৌর এলাকার অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, কয়েকদিনের ঘন বর্ষণের ফলে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে পৌর বাসিন্দারা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ পৌরসভার যে উপশহর পাড়া, সেই উপশহর পাড়ায় এখানে এসেছে এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে যে এই বৃষ্টির ফলে একটু বৃষ্টি হলেই কিন্তু এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং কোথাও পানি জমে থাকে, আবার কোথাও কিন্তু পানি শুকিয়েও যায়। তো স্থানীয়রা যেটি অভিযোগ করে বলছেন যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যে ড্রেনেজ কোথাও কোথাও ড্রেনেজ ব্যবস্থা নেই এবং যেখানে ড্রেনেজ আছে সেখানেও কিন্তু সেই ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ার ফলে কিন্তু এই পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে এই বাসা বাড়ি থেকে এবং দোকানপাটে এর বিভিন্ন জায়গায় পানি জমে আছে। এতে করে মানুষের যাতায়াত সহ বিভিন্ন রকম দুর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়াও যারা শিশু বৃদ্ধরা রয়েছে তারাও কিন্তু বাসাবাড়ি থেকে সময় মতো বের হতে পারছে না এবং যারা স্কুল কলেজগামী শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু তাদের যেতে কিন্তু দুর্ভোগ পাওয়া যাচ্ছে। আর এই পানি যে জলাবদ্ধতা রয়েছে এতে কিন্তু এই দূষিত পানির ফলে বেশ পানিবাহিত রোগও হচ্ছে বলে এখানকার বাসিন্দারা বলছেন। এছাড়া যে মশার উপদ্রব বেড়েছে। সব মিলে কিন্তু এই ঝিনাইদহ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকার এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে মানুষের বাসাবাড়ির মধ্যেও কিন্তু পানি প্রবেশ করছে। সব মিলিয়ে এই পৌরসভার মানুষ কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে এবং যারা সচেতন মহল রয়েছেন এবং পৌর বাসিন্দারা তারা কিন্তু দাবি করছেন যে স্থানে যে পৌর কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ করেন এবং যে ড্রেনেজ রয়েছে সেগুলো যেন পরিষ্কার করা হয়, করে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এই ছিল ঝিনাইদহ পৌরসভার জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাদ্দাম। ঝিনাইদহ থেকে জলাবদ্ধতার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন। ৩ মাস পর আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ আহরণ। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, ৩ মাস বন্ধ ছিল কাপ্তাই হ্রদের মাছ শিকার এবং আহরণ এবং অবতরণ কেন্দ্রটি, এবং এই সময়টাতে আসলে জেলেদেরকে সরকারের প্রতি পরিবার ২০ কেজি করে চাল দেওয়া হয়। রাঙ্গামাটির এই কাপ্তাই হ্রদে প্রায় ২৬,০০০ জেলে রয়েছে যারা আসলে এই মৎস্য শিকারের উপর নির্ভরশীল হয়ে থাকে। এই ৩ মাস বন্ধে আসলে তাদের অনেকটা বেকার সময় কেটেছে এবং যখনই মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তারপরেই তারা আসলে জেলেরা তাদের পুরনো নৌকা জাল এগুলো আসলে সংস্কার করা শুরু করেছে। নতুন জালগুলো পুরনো জালগুলোর সাথে কিভাবে
মিশিয়ে আসলে নতুনভাবে আবার রথে নামাতে সেই প্রস্তুতি আসলে ইতিমধ্যে তারা শেষ করেছে। তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন আসলে তারা আসলে এই সময়টার জন্য আসলে 3 মাস অপেক্ষা ছিলেন। এই বন্ধকালীন সময় তাদের পরিবার পরিজন নিয়ে আসলে সরকার কর্তৃক যে সহায়তা তাদের খুবই সামান্য, সেভাবে তারা চলতে পারেন না। তারা আসলে মুখিয়ে আছেন কালকে আজ মধ্যরাত থেকে রথে নামার জন্য সবশেষ প্রস্তুতি তারা শেষ করেছেন। আর এর মধ্যে রাঙামাটিতে আমি রয়েছি টিএফডিসি অবতরণ কেন্দ্র, যেখানে আসলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন এবং এখন পর্যন্ত নিচ্ছেন, এবং যেসব জেলেরা মাছ শিকার করবেন তাদের জন্য এখানে বরফ নেওয়া হয়েছে। বরফগুলো ভেঙে তারপর সেই দুর্গম এলাকাগুলোতে তারা আজকের মধ্যে রাতের মধ্যে সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিবেন, এবং কালকে যারা মাছ মধ্যরাত পরে যারা মাছ শিকার করবেন সেই মাছগুলোকে বরফ করে তারপরে আগামীকাল সকালবেলা এই ঘাটে আবার নিয়ে আসা অবতরণ ঘাটে। তারপরে আসলে এখান থেকে এই মাছগুলো চলে যাবে দেশের বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলগুলোতে তারা এই মাছগুলো এখান থেকে পাঠিয়ে থাকেন। এবং এখানকার যে ব্যবসায়ীরা বলছেন তারা আসলে 3 মাসের এই বন্ধকালীন সময়ে তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়িকভাবে, এবং বিভিন্ন ধরনের যে সরঞ্জাম দরকার এই অবতরণ ঘাটে এবং অফিসের অন্যান্য যে কার্যক্রম সেটিও তারা শেষ করে ফেলেছেন বলে তারা আমাদের জানিয়েছেন। এবং যে এখানকার বিএফডিসির ব্যবস্থাপকের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে, তিনি দিকে বলছেন আসলে এখানকার যে বিএফডিসি ঘাটগুলোতে যে ব্যবস্থাপনা দরকার ছিল আসলে ব্যবসায়ীদের এবং মৎস্যজীবীদের এসে যাতে মাছগুলো খুব দ্রুত সময়ের মধ্যে যাতে রপ্তানি করা যায় বিভিন্ন জেলায়, সেই বিষয়ে প্রস্তুতি শেষ করেছেন। এবং একটি বিষয় তিনি বারবারই উল্লেখ করতে চাচ্ছেন, কোনোভাবেই যাতে নিয়মের বাইরে কেউ যদি মাছ শিকার না করেন, যদি কোনোভাবে অতিরিক্ত মাছ যাতে ঘাটে না আসে সেই বিষয়টি সতর্কতা বারবারই আসলে ব্যবসায়ীদের সতর্কতা করেছেন বলে আমাদের জানিয়েছেন। শ্রেয়া, এই ছিল রাঙামাটি থেকে মাছের আহরণের সবশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ জিয়া। রাঙামাটি থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।